প্রিয় দর্শক, মূল ফ্যাক্ট হলো থাকবে কি থাকবে না, ছুঁড়ে ফেলা হবে নাকি ছিঁড়ে ফেলা হবে, সংবিধান কি বৈধ নাকি অবৈধ, আসলে সমাধানটা কোথায়, সংস্কারে নাকি সংশোধনীতে? সবচেয়ে বড় কথা আরেকটি, যে সংবিধানকে ঘিরে পার্লামেন্টে যে জমজমাট অবস্থান, তার শেষটা আসলে কোথায়? সেই শেষটা কি আসলে আলোচনায়, সংলাপে, নাকি রাজপথে, নাকি শেষ পর্যন্ত আদালতে? সব মিলিয়েই আমরা কথা বলবো আজকে। আমাদের অনুষ্ঠানের নাম টার্নিং পয়েন্ট পার্লামেন্ট। আমি সোমা ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম সংসদ সংলাপ, প্রশ্ন ও প্রতিক্রিয়া। আমাদের সঙ্গে আজকে আলোচক সম্মানিত অতিথি আছেন ওয়াদুদ ভুঁইয়া এমপি, সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক বিএনপির। আমাদের সঙ্গে আছেন রাশিদ মেহেদী, সিনিয়র সাংবাদিক। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুটা আমি রাশিদ মেহেদী জনাব ওয়াদুদ ভুঁইয়াকে দিয়েই করতে চাই। শুরুটা করি তাহলে। যে জায়গাটা জানতে চাই, যে সবার আগে যে সংস্কার এবং এখন যা যা ঘটছে, 5 আগস্টের পরপর যা যা ঘটেছে, সব কিছু তো আপনাদের সবার সঙ্গে আলোচনা করেই হয়েছিল। তাহলে এখন সংসদে যে ডিবেটটা হচ্ছে, সেখানে আসলে বিরোধ এবং দূরত্বটা কোথায়? না, এখানে বেসিক্যালি বিরোধ এবং দূরত্ব বলতে আমরা খুব এটা দেখছি না। কারণ জুলাই সনদের ব্যাপারে আমরা কিন্তু পুরোটাই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা একমত বা আমরাই চাই। কারণ জুলাই সনদের বা জুলাই আন্দোলন তো আমরাও করেছি। এখানে তো আমরাও ভিকটিম, আমরা ক্ষতিগ্রস্ত। 16 বছর ধরেই তো আমরা এই আন্দোলনটা করে আসছি। এটার এন্ডিং টাইমটা ছিল জুলাই। তো সেই জুলাই সনদকে তো আমরা অন করি, আমরা ডিজন করছি না। এখন পার্থক্যটা এই জায়গায় যে আমরা বলছি সংবিধানের ভিত্তিতে, সাংবিধানিক হয়ে প্রয়োজনে সংবিধান সংশোধন করে হলেও এটা করা হবে। আর ওনারা বলছে সংস্কার পরিষদের মাধ্যমে করার জন্য, জামাত ইসলাম। তো সংস্কার পরিষদের মাধ্যমে করার কোনো সাংবিধানিক বৈধতা নেই, রাইটস নেই। আমরা তো একটা সংবিধানকে প্রয়োজনে যেখানে দরকার সেখানে পরিবর্তন করার ক্ষমতা রাখি। ওয়াদুদ ভুঁইয়া, পার্লামেন্ট কিন্তু একদম জমজমাট, হ্যাঁ, সরকারি দল, বিরোধী দল, এবং পার্লামেন্টকে বেশ উপভোগ করছে, বেশটা আমি বলি পুরোটাই উপভোগ করছে এদেশের মানুষ, যারা আপনাদেরকে ভোট দিয়ে প্রতিনিধি বানিয়ে ওই হাউসে পাঠিয়েছে। কিন্তু কথা হচ্ছে, এখানে বিরোধী পক্ষ কিন্তু এই সংবিধান সংস্কার নিয়ে যে অভিযোগটা আপনাদের দিকে, যেটা আপনাদের মন মতো হয় সেটুকু মানেন, যেটুকুর বিরুদ্ধে আপনাদের মন মতো হয় না সেটুকু আপনারা বর্জন করেন। এই যে গতকালকেও বিরোধী অপোজিশন লিডার যে অভিযোগটা করেছে, সেটা নিয়ে আপনার ব্যাখ্যাটা কি? আমার এই যেটা বলছিলাম, ব্যাখ্যাটা এটাই, তাদের সাথে আমাদের মৌলিক কোনো দূরত্ব নাই। যে ইস্যুতে এখন বর্জন হচ্ছে বা কথাবার্তা হচ্ছে বা বিতর্ক হচ্ছে, এই ইস্যুতে বিএনপির কোনো মৌলিক পার্থক্য নেই। আমরা জুলাই সনদকে অন করি, জুলাই সনদের ব্যাপারে বাস্তবায়নের জন্য, এটাকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য আমরা একমত। কিন্তু কোন পদ্ধতিতে দেব, এটা নিয়ে একটা পার্থক্য দেখা দিয়েছে। অর্থাৎ জামাত ইসলাম বা বিরোধী দল চাচ্ছে যে আপনার সংস্কার পরিষদের মাধ্যমে করা, আমরা চাচ্ছি যে সংবিধানের ভিত্তিতে করা। তো এখানে তো সংস্কার পরিষদের মাধ্যমে গেলেও তো আমাকে সংবিধানে ঘুরে আসতে হবে। কিন্তু ওরা যেটা বুঝাতে চাচ্ছে যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। এই সংবিধান ছুঁড়ে ফেলে দিলে তো কোনোটাই বৈধ না। ইন্টেরিয়াম গভর্নমেন্ট বৈধ না, ইন্টেরিয়াম গভর্নমেন্টে যারা শপথ নিয়েছিল তারাও বৈধ না, এবং আমরা যে নির্বাচন করেছি সেটাও বৈধ না। তো ওদের সংবিধান তো ছুঁড়ে ফেলে দেওয়ার জিনিস না। হ্যাঁ, সংবিধানে যদি কোনো বেসিক কোনো সমস্যা থাকে, সময় উপযোগী করে এটাকে আমরা চেঞ্জ করে নেব, পরিবর্তন করব, কিন্তু সংবিধান তো ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। কিন্তু সেই সংবিধান নিয়ে তো এখন আলোচনা সরগরম পার্লামেন্ট হাউস, কিন্তু সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অবৈধ এটা বলছেন আপনারা। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন, আইনমন্ত্রী একদম পরিষ্কার করে তার ব্যাখ্যা দিয়েছেন, এটি জাতীয় প্রতারণার দলিল বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকালকে আপনি জানেন, নিজে ছিলেন উপস্থিত। অন্তর্বর্তী সরকারের এই আদেশকে বলছেন একটা জাতীয় প্রতারণা। তাহলে আমি যদি বলি, জাতীয় প্রতারণার যদি মনে করেন এটা দলিল, অন্তহীন প্রতারণার দলিল বলছেন এইটাকে, এই আদেশকে, তাহলে যদি প্রতারণার অন্তহীন প্রতারণাই হয়ে থাকে, কিন্তু মিস্টার ওয়াদুদ ভুঁইয়া, তাহলে যারা এই প্রতারণাটা করলো তাদেরকে কি আইনের আওতায় আনার কোনো সুযোগ আছে, কিংবা আপনারা বিবেচনায় রয়েছে? না, এটা বিবেচনা আছে কি নাই সেটা আমার পক্ষে বলা এই মুহূর্তে মুশকিল। তবে এটা বিবেচনা করা যেতে পারে। সরকার হয়তো ভাববে, একটা সময় হয়তো ভাববে না। প্রতারণা শব্দটি কেন আসলো? প্রতারণাটা আসছে এই জন্যই যে ইন্টিরিয়াম গভর্নমেন্টে আপনার এই যে আলী রিয়াজের যেই কমিশন কাজ করেছে, ওখানে সে এক ধরনের নাটকের জন্ম দিয়েছে।
আর এই জুলাই সনদকে নিয়ে অনেক ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে। যা লিখে নাই তাও লিখেছে, যেখানে এখানে যে ইয়েটা করা হয়েছিল কিন্তু নোট প্রত্যেকটা অফ বৈঠকে ডিসেন্ট, আপনারা উপস্থিত ছিলেন। আমরা ছিলাম, হ্যাঁ। কিন্তু এই যে প্রিন্ট, আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, প্রিন্ট করার সময় অনেক কিছু সংযোজন বিয়োজন করেছে তারা, যেটা সেটা কি আপনারা ওয়াকিবহাল ছিলেন না? আমরা আমাদেরকে ওয়াকিফাল করে তো করে নাই, কিন্তু আমরা স্বাক্ষর করেছি একটা, তারা করেছে আরেকটা। তাহলে ঠকলো কে, ঠকালো কারা? ঠকালো যে ইন্টারিম গভর্নমেন্টের রিয়াজ। সমাধান কি? সমাধান হলো যে এটার জন্য এই যে আমরা এখন আইনের ভিত্তিতে এটাকে করব, সংবিধানের ভিত্তিতে করব, যেহেতু আমরা জুলাই আন্দোলনকে ওন করি। সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে যখন আপনারা বলছেন এটা অন্তহীন প্রতারণা, তাহলে সেটার কি আইনগত কোনো ভিত্তিতে এরিনার মধ্যে আসবে কিনা, আমি সেটাই জানতে চাই। না, আসা উচিত আইনগত কিনা? এটা কোনটা যারা প্রতারণা হ্যাঁ করেছে? হ্যাঁ, আপনারা বলেন আপনারা জানতেন না। প্রত্যেকটা যে 11 মাস কিংবা 18 মাস ধরে যে সংবিধান সংস্কার কমিটি বৈঠক করলেন, সেখানে তো অবশ্যই বিএনপি ছিল, না, মতামত সেখানে তো ছিল। আমরা অফোজ করেছি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, জি। এবং আমাদের আপত্তি আমরা জানাইছি। মানে আপনাদের অগোচরেই হয়েছে প্রিন্টিংটা, যেটা প্রিন্টিং করেছে, ফাইনাল যে প্রিন্টিংটা বইগুলা, আপনাদের অগোচরে হয়েছে, অনেক ওগুলা- কিছুর সাথে আপনারা একমত ছিলেন না কিংবা আপনারা জানতেনও না, না। বিষয়টা তো এমনটাই। ওগুলোই তুলেছে, এবং আচ্ছা। অনেক জায়গায় মেইন ইয়েতে মানে দলিল দস্তাবেজে পুস্তকে অনেক জায়গায় নোট অফ ডিসেন্টও তারা উল্লেখ করে নাই। আমরা যে আপত্তি সহকারে নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেটাও ওইখানে আমি আরো প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো যেন পদত ভূঁইয়া, যে সংসদে এখন যেটা হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে এবং সংস্কার নিয়ে এবং জুলাই সনদ নিয়ে, সেটা কি শুধু সংসদকে সরগরম করারই একটা জায়গা, নাকি এটার কোনো ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন? যদি ভবিষ্যৎ কিছু থেকে থাকে তাহলে এই সমাধানটা কি, নাকি আমরা 5 বছর ধরে এটার উপরেই দেখতে থাকবো সংসদের উত্তেজনা? আমি আসবো আপনার কাছে এই প্রশ্নগুলো নিয়ে, কিন্তু রাশেদ মেহেদী আপনার কাছে জানতে চাই, দীর্ঘ জীবনের সাংবাদিক জীবন আপনি, সেই জায়গা থেকে আপনি জানতে চাই যে সংসদকে আসলে আপনি কেমন দেখছেন অনেক বছর পর। আগে এইটুকু জানতে চাই আপনার জায়গাটা। না, খুব ভালো বলেছেন। সংসদ ইদানিং আমি বেশ প্রাণবন্তই দেখছি। মানে আমরা সেই 1996-এর পরে 2001-এ যে সংসদটাকে দেখতাম, যখন সরকারি এবং বিরোধী দল মোটামুটি একটা ব্যালেন্স অবস্থানে থাকতেন এবং বিতর্কগুলো হতো, শিশুরঞ্জিত সেনগুপ্ত বা ব্যারিস্টার মওদুদ আহমেদ, ওই সময় যারা দেখেছি তাদের যেগুলো খুব জমে উঠতো, সালাউদ্দিন কাদের চৌধুরী এক সময় ছিলেন, তো এই যে জমজমাট বিতর্ক হতো, আব্দুল সামাদ আজাদ ছিলেন, সেই বিতর্কের একটা আবহ কিন্তু আমি সংসদে দেখছি, এটা ভালো লাগছে। কিন্তু একই সঙ্গে আরেকটা বিষয় দেখছি যে আগে যখন সংসদে কথা বলা হতো, তীক্ষ্ণ তীব্র সমালোচনা হতো, রসিকতা হতো, কিন্তু সেগুলোর মধ্যে একটা শিল্পবোধ ছিল, সেই জায়গাটাকে সিনিয়র জুনিয়র একটা সম্মানের জায়গা ছিল। কিন্তু আমি খুব দুঃখের সঙ্গে বলি যে এই পার্লামেন্টে কিছু কিছু ক্ষেত্রে, বক্তৃতার ক্ষেত্রে আমি দেখছি যারা অনেক জুনিয়র সংসদ হিসেবে এখানে এসছেন, তারা আসলে এই নর্মসগুলো ফলো করছেন না বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে, যে কাকে কোনটা একটু সম্মান করতে হবে। এটা কি জানার ঘাটতি? জানার ঘাটতি না, আসলে তাদেরকে যে মেন্টরশিপটা দেওয়া হয়েছে, আমাদের এই যে নতুন জেনারেশন, ওদের উচিত ছিল এখন সংসদে এসে কিছুদিন দেখা শেখা, বড়রা কীভাবে কথা বলেন, সিনিয়ররা কীভাবে কথা বলেন। আপনি দেখবেন যে 2001 সালে যিনি একদম নবীন সংসদ সদস্যটি ছিলেন, তিনি কিন্তু এসে প্রথম দিকে 3-4 সেশনে কথাই বলেন নাই। কারণ কি, উনি তারপরে ওনাকে কয়েকবার ফ্লোর দেওয়া হয়েছে, বলেন নাই, পরে এসে বলছেন যে আমি কয়েকদিন শিখলাম। এবং এখন দেখছি আমরা যারা এসেছেন তার আগে বলতে চান, চিৎকার করে বলতে চান, কাউকে কাউকে খুব এমনভাবে রসিকতা করেন যে রসিকতাটা আসলে হয় না, ওটা আসলে ডিফেম করা হয়, অসম্মান করা, এটাও তারা বোঝেন না। দিস ইজ দ্য মেন্টরশিপ। সংসদ অধিবেশন শুরুর আগে দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনাদেরকে নিয়ে একটা গ্রুমিং সেশন করেছিলেন, কিন্তু এরকম সেশন হওয়াটা কি অপোজিশনের জন্য দরকার বলে মনে করছেন? অবশ্যই হওয়া উচিত ছিল। বিশেষ করে আমি বলি যে ধরেন এই যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা যেটা দেখেছি যে জেনজি জেনারেশন বা যারা ছিল, তাদের আপনার বুকের ভাষাগুলো দেখেন, স্লোগানের ভাষা দেখেন, মানুষকে অ্যাড্রেস করার ভাষা দেখেন, তারা একটা জিনিসকে বলছে যে আমি আনন্দ প্রকাশ করছি, সেই আনন্দটাকে কার সঙ্গে তুলনা করছেন দেখেন, রুচিবোধের জায়গাটার খুবই একটা সংকট ছিল। সেই সংকটের জায়গাকে অবশ্যই অ্যাড্রেস করা উচিত ছিল। এখানে আমি বলবো যে বিরোধী দল হিসেবে জামাত ইসলামের যারা আছেন, তারা তো অনেকদিন পার্লামেন্টে ছিলেন, তাদের উচিত ছিল তাদের সঙ্গে যারা জুনিয়র সহকর্মীরা এসছেন, তারা শরিকেরই হন আর নিজেদেরই হন, তাদেরকে একটা ভাষার গ্রুমিং করা। তুমি যখন কথা বলবে এটার ভিত্তিতে কথা বলবা, তুমি এই জিনিসগুলো জানবে যে রুলস অফ প্রসিডিওরে পার্লামেন্টে এই বিধিতে এইভাবে কথা বলতে হয়। ওনারা দেখছে যে হুট করে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে জানেনই না যেটা কোনটা দিতে হবে, নোটিশ দিচ্ছেন এক ধারায়, আর এক ধারা নোটিশ চলে যাচ্ছে। এখন যদি এই জিনিসগুলো চলতে থাকে, অনেক কয়েকবার মেনশন করেছেন, তাদেরকে বলে দেওয়া হচ্ছে, তারা আবার এটার প্রতিবাদ করে বলছেন, বুঝতেছেন না যে আপনাকে তো ঠিক করে দেওয়া হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে পার্লামেন্ট প্রাণবন্ত হচ্ছে, কিন্তু পার্লামেন্টে এই যে জুনিয়র সিনিয়র এই যে সম্মানবোধের জায়গাটাকে যদি অ্যাড্রেস না করা হয়, তাহলে এটা ভবিষ্যতে যে কোনো সময় একটা, মানে যারা সিনিয়র আছেন তাদের জন্য যেমন লজ্জার হবে, যারা জুনিয়র আছেন তাদের জন্য এটা সুখকর হবে না। রাশেদ, এই জায়গাটাতে আপনি ঘাটতি দেখছেন, সেটা আপনি নোটিস করেছেন এবং পয়েন্ট আউট করলেন। কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন, যেটা নিয়ে একটা সরগরম পার্লামেন্ট আমরা দেখতে পাচ্ছি,
গতকাল থেকে অধিবেশন শুরু হয়েছে। আপনি যেন পার্থ থেকে শুরু করে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবার বক্তব্য আপনি বলেছেন, আমি এটার পুনরাবৃত্তি করব না। কিন্তু এখন যদি বলি সংবিধান সংস্কার, জুলাই সনদ, সংবিধান সংস্কার, এই যে সব কিছু মিলে একটা জটলা পাকিয়ে আছে, সেই জটলার সমাধানটা আপনি জার্নালিস্ট হিসাবে আপনি কি দেখতে পাচ্ছেন অদূর ভবিষ্যতে? কোথায় গড়াবে এটা? আমি আপনাকে বলি, আমরা যদি নিরপেক্ষভাবে 90-এর গণ আন্দোলন থেকে, 90-এর গণ আন্দোলন তো আমাদের একটা টার্নিং পয়েন্ট ছিল, যেখানে আসলে স্বাধীনতার পর থেকে মানে একেবারেই 73 সাল থেকে শুরু করে 90 পর্যন্ত কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা টার্ময়েল ছিল। জি, 90-এর 3 জোটের রূপরেখার ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকার হলো, তার ভিত্তিতে 91 একটা ইলেকশন হলো। সেই ইলেকশনের মধ্য দিয়ে কিন্তু একটা প্রথম দ্বিদলীয় ব্যবস্থা যাত্রা আমরা শুরু করলাম। এখন আমাদেরকে বুঝতে হবে যে ওই যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে, তখনও কিন্তু আমরা সংবিধানের একটা ভেতর থেকে গিয়ে করেছিলাম, কারণ আমাদের এখানে ভাইস প্রেসিডেন্ট ছিল, ওনার পরে এটা করা হয়েছে। তারপরে সেখানে মানে শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন যে আমি আবারও তত্ত্বাবধায়ক সরকার থেকে প্রধান বিচারপতি পদে ফিরে যাব, সেই প্রভিশন করে কিন্তু করা হয়েছে। কোন পার্লামেন্ট করেছে? 91-এ নির্বাচিত পার্লামেন্ট সেগুলোকে বৈধতা দিয়ে কাজ করেছে। দ্যাট মিনস যদি সাংবিধানিক সংকট কখনো রাজনীতিতে তৈরি হয়, তখন সেটা পরবর্তী সংসদেই একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বৈধতা দেন। 96-এ দেখেন আপনি এসে 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ পরবর্তী পার্লামেন্টে বলেছে যে 15ই ফেব্রুয়ারি সাদেক আলীর সেই নির্বাচন আসলে একটা কলঙ্কজনক করতে, কিন্তু এটাকে অ্যাডপ্ট করতে হয়েছে, কারণ ওইটা না হলে তো আপনি 96-এ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারতেন না। এবং দেখেন ওর মধ্যে দিয়ে কিন্তু এক ধরনের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরই হলো, এবং তারপরে কিন্তু 2001 সালে আওয়ামী লীগ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করলো। আমি বলছি যে এই যে সাংবিধানিক প্রক্রিয়াগুলোকে আমরা অ্যাডপ্ট করেছি, 2008 সালে 7 সালে এসে যখন 111 গভর্নমেন্ট আসছে, সেটাকেও কি আমরা 2009 সালের পার্লামেন্টকে দিয়ে অ্যাডপ্ট করি নাই? তাহলে সেটাই কিন্তু অ্যাডপ্ট করার কথা। এইখানে এই অ্যাডাপশনের ক্ষেত্রে গিয়ে হঠাৎ করে এই যে সংবিধান সংস্কার পরিষদ আসবে কেন? এখানে মূল সমস্যাটা কী হয়েছে জানেন? জুলাই অভ্যুত্থানটা কী ছিল, যখন বিশেষ করে যখন আবু সাঈদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ওই ভিডিও দৃশ্য যখন দেখলো, তখন বাংলাদেশের কিন্তু একটা মধ্যবিত্ত শ্রেণী, নিম্নবিত্ত সবাই কিন্তু এই জুলাই আন্দোলনে শরিক হয়ে গেলেন। কিন্তু যখনই আন্দোলনটার ফসল সামনে চলে আসলো, আমরা একটা সুবিধাভোগী গোষ্ঠীকে দেখেছি সামনে আসতে। সেই গোষ্ঠী এসে প্রথম কী করেছেন? সেই গোষ্ঠী এসে প্রথমেই আমাদের মূল যে জায়গাটা, আমাদের যে মূল যে সীমানা 71-এর মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের কাউন্টারকে জুলাই অভ্যুত্থানে দাঁড় করানোর চেষ্টা করেছেন। ওইখান থেকেই মূল সংকটটা তৈরি হয়েছে। তারা প্রথমে সেই অ্যাটাক করতে গিয়ে প্রথমে তারা অ্যাটাক করেছেন ভাস্কর্য অন্য অন্য বিষয়গুলোকে নিয়ে, 32 নম্বর সব কিছু। তারপরে এসে কী করলেন? তারা সংবিধানে হাত দিলেন যে 72 সংবিধানটা আমাদের দরকার নেই। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে হানা ভোটের কথা বলা হচ্ছে, এই হানা ভোটে যদি 4,82,00,000 হা ভোট হয়, 2,12,00,000 ভোট কিন্তু না হয়েছে, এবং 40% লোক ভোট দেয়নি। তার মানে 60.62% ভোট যদি আমি ধরি, তাহলে সেই ভোটের 28% ভোট না, আর যে 40% হয়নি, 40 আর 28 কত হয়? 68% ভোট কিন্তু আসলে হা ভোট দেয়নি। তাহলে আমি শুধু বিশেষ করি যে যেটা দেয় নাই তাদেরকে কি আমরা সম্মান জানাবেন না? So আপনি তাহলে ওইটার ভিত্তিতে আমি মনে করি বর্তমান গভর্নমেন্টের যে অবস্থানটা আছে, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এবং আইনমন্ত্রী দিয়েছেন, একজন সাংবাদিক হিসেবে এবং যুক্তিগত পয়েন্ট থেকে আমি বলবো, এখানে কোনো দলীয় বা অন্য কোনো অবস্থান নেই। আমার মতাদর্শ হচ্ছে যুক্তি, আমি যুক্তির উপরে চলি, সাংবাদিক হিসেবে এটাই আমার কাজ, এবং সেই যুক্তি দিয়ে আমি বলবো তাহলে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা জুলাই সনদকে অ্যাডপ্ট করার যে কথা বলেছেন, সেটাই আসলে বাস্তবসম্মত। এর বাইরে যখনই যাবেন তখনই আসলে সংকট তৈরি হবে। এই সংকটটা ইচ্ছে করে তৈরি করা, কারণটা কি? যারা আসলে কোনো অবস্থাতেই 71-এর মুক্তিযুদ্ধকে মানতে পারেন না, তারা সবসময় কোনো না কোনো বাংলাদেশের সাংবিধানিক সংকট তৈরি করতে চান। তারা একটা সংকট তৈরি করার চেষ্টা করছেন, এটা তার ফল। তারা একটা সংকট করার চেষ্টা করছেন, একটা প্রশ্নবোধক প্রশ্ন ছিড়ে দিয়েছেন। পদত ভূঁইয়া, আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, আমি জানি না ওটা কী ছিল, আমি ভুলে গেছি, আপনার মনে আছে কিনা আপনি হয়তো মনে রাখবেন। কিন্তু আমি প্রশ্নটা আরেকটা নতুন প্রশ্ন করতে চাই। 5 আগস্টের পর প্রোক্লেমেশন জারি হয়েছিল কি? প্রোক্লেমেশন কি জারি হয়েছিল, কিংবা সংবিধান কি হোল্ড করা হয়েছিল? না না না, 5 আগস্টের পর এটা তো একমাত্র আপনার জরুরি অবস্থায় করতে হয় বা করে। আচ্ছা, জরুরি অবস্থা জারি করলে সংবিধান কোনোটাই তো হয়নি, দুটোর কোনোটাই হয়নি, এবং যিনি মহামান্য রাষ্ট্রপতি আছেন তার অধীনেই শপথ নেওয়া হয়েছিল, সংবিধানের আলোকে নেওয়া হয়েছিল। তাহলে সবই যখন বর্তমান সংবিধানকে সামনে রেখেই করা হয়েছে, প্রোক্লেমেশনও জারি হয়নি, সংবিধান হোল্ডও করা হয়নি, তাহলে সেই ক্ষেত্রে এখন সংসদে যে বিরোধিতা, সেই বিরোধিতার অবসানটা আসলে আপনি বলছেন এটা কিভাবে? আপনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু যদি বলছে যে একটা আইনগত সাংবিধানিক সংকট ভবিষ্যতে দেখা যায়, সেটাকে আপনারা হ্যান্ডেল করবেন কি করে? এটা আমরা চেষ্টা করছি, বা সংসদ চেষ্টা করছে, বিরোধী দল এবং সরকারি দল সবাই মিলে আমরা একটা কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে আপনার এই বিষয়ে ফয়সালা করা, এটা সংসদীয় কমিটি গঠন করা, বিশেষ সংসদীয় কমিটি। এটাতে আমরা এখন মোটামুটি একটা কাছাকাছি আছি। তারপরেও আমার সাংবাদিক ভাই যেটা বলছেন, সেইটাও কে উড়িয়ে দেওয়া যায় না।
কেউ যদি ইচ্ছে করে ঘুমিয়ে থাকে অথবা কেউ যদি ইচ্ছে করে ঝামেলা একটা সমস্যা ক্রিয়েট করতে চায়, তাহলে তো যতই আমরা সমাধানে যেতে চাই, ঐক্যমতে যেতে চাই, এটা হবে না। জি। তবে আপাতত আমরা ঐক্যমতের কাছাকাছি আছে। যেমন তারা লাস্ট একটা যুক্তি দিয়েছে বিরোধী দল, যে সেটা হলো যে কি, যেই কমিটিটা আমরা প্রস্তাব করেছি যে একটা কমিটি গঠন করা হবে, আমাদের হোম মিনিস্টার ঘোষণা দিয়েছে বা প্রস্তাব করেছে, সেখানে তারা বলেছে যে সমান সমান সদস্য নিয়ে করার জন্য। তো আইনমন্ত্রী সেখানে বলেছে যে যেখানে 219টা সিট আর বাকি অল্প কিছু সিট, তো সেখানে 19টা সিটের গুরুত্বটা কোথায়? 19টা সিটের যদি সমান দিতে হয় তাহলে তো এখানে কমিটিটা ওইভাবে হয় না, সংসদীয়ভাবে বাসায় হয় না। এই জায়গাটাতে এখন একটু আটকে আছে, আটক আছে, এই জায়গাতে ঠেকে আছে। তা আশা করি আগামী সংসদ অধিবেশনগুলোতে এটার একটা ফয়সালা হবে। কিন্তু আপনাদের মত এবং পথ উদ্দেশ্য তো একই ছিল, কিন্তু মানে অধিবেশনে বসে সংসদ যখন চালু হলো তখন আপনাদের কিন্তু এক একজনের মত আলাদা হয়ে গেল, এক একজনের মত আলাদা হয়ে গেল। সেই জায়গাটা থেকে আমি যেটা জানতে চাই যে কালকেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সিইসি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। সাংবিধানিক জায়গা থেকে সংবিধানকে মেনেই কিন্তু সিইসি তফসিল ঘোষণা করেছেন এবং সেই ঘোষিত তফসিলে সংবিধান মেনেই 12 ফেব্রুয়ারির ভোট হয়েছে। তাহলে সিইসি শপথ কিভাবে ভঙ্গ করলেন এবং সংবিধান লঙ্ঘন করলেন, এই যে উনি প্রশ্নটি তুলেছেন, অভিযোগটি উত্থাপন করেছেন, এর ব্যাখ্যাটা আমি একটু আপনার কাছে জানতে চাইব। এইখানে ভঙ্গ করেছে বলতে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বুঝিয়েছে, এই সিইসি আপনার শপথ ভঙ্গ করেছে, এটার মিনিং কিন্তু নির্বাচনের তফসিলও না, নির্বাচনও না, তাদের গঠনও না। শপথ পড়ানোটাকে যেটা বলছেন, শপথ পড়াতে গিয়ে উনি দুটা শপথের কাগজ পাঠিয়েছে। একটা হলো সাংবিধানিক ভিত্তিতে সংসদ সদস্যদের শপথ, আরেকটা ব্যাপার উনি উপস্থাপন করেছে, সেটা হলো সংস্কার কমিশনের শপথ বা সংস্কার পরিষদের শপথ। এই দুটা পেপারসের মধ্যে উনি কিন্তু সাংবিধানিকভাবে এটা দেওয়ার কোনো সুযোগ, বৈধতা, ক্ষমতা কোনোটাই নেই। ওকে, আমি ফাইন, এখানে আটকাচ্ছি আপনাকে। ওনার বৈধতা এবং ক্ষমতা, এখতিয়ার কোনোটাই নেই। সাংবিধানিক পদে থেকে উনি অসাংবিধানিক কাজ করেছেন, বলছে কে? সরকার। কোথায় বলছে? সংসদে দাঁড়িয়ে বলছে। তো সেইখানে আপনাদের তাহলে পরবর্তী করণীয় কি? না, সেটা পরবর্তী করণীয় আমাদের। আপনারা তো নিজেরাই প্রশ্ন করলেন, অভিযুক্ত করলেন, কাঠগড়ায় দাঁড় করালেন। না, ঠিক আছে, সেটা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে না তা না, হয়তো এটা মানে সরকার, রাষ্ট্রপতি এরা এটা বিবেচনায় নেবে। এখনই এই মুহূর্তে কোনো বিবেচনায় নেওয়া হয়নি, বা এই মুহূর্তে আমি অগ্রিম কিছু বলতে পারবো না। অগ্রিম না, কিন্তু জায়গাগুলো তো, প্রশ্নগুলো তো আপনারা ছুড়ে দিলেন, জনগণ তো সেটাকে নিয়ে নিল। হ্যাঁ, জনগণ এটাকে কিভাবে দেখে সেটা আমাদের মূল্যায়নের বিষয় আছে। জনগণ আমরা ছেড়ে দিয়েছি জনগণের কাছে, পার্লামেন্টের কাছে। এখন জনগণ এবং পার্লামেন্টের মেম্বাররা কিভাবে নিচ্ছে সেটা আমাদের দেখার বিষয় আছে, বিশ্লেষণের বিষয় আছে। তারপর নিশ্চয়ই রাষ্ট্র এবং সরকার একটা ব্যবস্থা নিবে, যাই হোক একটা তো নেবেই। আরেকটা প্রশ্ন, জুলাই আদেশ কোনো আইন নয়, এটি সংবিধানের সঙ্গে প্রতারণা বলছেন কি? গতকালকে আইনমন্ত্রী বলেছেন। এত এত প্রতারণা আপনাদের সাথে হয়েছে। ওই একটাকে বিভিন্ন ভাষায় বলা হচ্ছে। জুলাই আদেশটা দিয়েছে কে? প্রেসিডেন্ট, অধ্যাদেশ। এখন আমরা বলতে চাচ্ছি যে এটা কোনো জেন্ডারেই পড়ে না। তাহলে এটা কি? যেমন এটা অধ্যাদেশও পড়ে না, আইনেও পড়ে না। আইনেও পড়ছে না, না অধ্যাদেশও পড়ে না। যে প্রেসিডেন্টের অধ্যাদেশের ফলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট পরিচালিত হয়েছে। 111-এর সময় তৎকালীন জরুরি আইনের সময় প্রেসিডেন্টের অধ্যাদেশ বলে রাষ্ট্র চলেছে, দেশ চলেছে। এটা বিশেষ বিশেষ সময় প্রেসিডেন্টের অধ্যাদেশে হয়, কিন্তু এই ক্ষেত্রে প্রেসিডেন্টের অধ্যাদেশটা নয়, এটা অধ্যাদেশ নয় এবং এটা আইনও নয়। অতএব সেটা থার্ড জেন্ডারও বলা যাচ্ছে না। আচ্ছা, থার্ড জেন্ডারও বলা যাচ্ছে না। আসলে এটা কি সেটা আসলে আপনারা বুঝে উঠতে পারছেন না, কিন্তু বুঝে উঠছেন যেটা হচ্ছে, যেহেতু জুলাই আদেশ কোনো আইন না, এটা সংবিধানের সাথে প্রতারণা। এবং যে অন্তর্বর্তীকালীন সরকার যে আদেশটা দিয়েছিল সেটাও বলছেন অন্তহীন প্রতারণা। মানে এখানে দুটো প্রতারণা কিন্তু আপনারা বড় আকারে আপনারা থ্রো করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে যে জায়গাটি এখন জানতে চাওয়ার, যে এই যে প্রতারণার যে জায়গাগুলো, প্রতারণাটা করছে কারা? একটা বলছেন অভিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকার, এবং শপথভঙ্গ, এবং যেটা বলছেন সেটা সিইসি অভিযুক্ত ইলেকশন কমিশন, এবং যেটা বলছেন যে জুলাই আদেশ কোনো আইন নয়, সেটাও একটি সংবিধানের সাথে প্রতারণা। কিন্তু ঘুরে ফিরে যে জায়গাটা, যারা এত এত প্রতারণা যদি হয়ে থাকে, তাহলে সেই জায়গাতে আপনারা, যারা আপনাদের সাথে প্রতারণা করেছে কিংবা করছে কিংবা করবে, তাদেরকে নিয়ে আপনারা এতটা কনসার্ন কেন? না, তাদেরকে নিয়ে কনসার্ন হবো না কেন?
অবশ্যই কনসার্ন হতে হবে, যেহেতু প্রতারণাটা শুধু আমাদের সাথে না, জাতির সাথে করেছে। তো এটাকে তো আমরা কনসার্ন হতেই হবে, এবং আমরা সেটা অন্তত জাতির সামনে তুলে ধরতে হবে। সব সময় সব কথা বলা যায় না, সেই কারণে এখন অনেক কথা আসছে। যেমন নির্বাচনের আগে আমরা অনেক কথা বলতে চাইলেও পারি নাই, কারণ আমাদের কাছে জরুরি ছিল নির্বাচন। নির্বাচন হওয়া নিয়ে আমরা বেশি কনসার্ন ছিলাম, উদ্গ্রীব ছিলাম। তবে নির্বাচন হওয়ার জন্য আমরা তো অনেক কথা বলতে না পারলেও, চেপে গেলেও এখন আমাদের তো বলার সুযোগ এসেছে। তার মানে এই 18 মাসে আপনারা অনেক কিছু সহ্য করেছেন কিংবা হজম করেছেন শুধুমাত্র নির্বাচন করার জন্য, নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনাদের যাতে ইন্টারিম গভর্নমেন্ট দীর্ঘমেয়াদী কিন্তু ওয়াদুদ ভাই এই 18 মাসে অনেক কিছু সহ্য করার, হজম করার মধ্য দিয়ে অনেক কিছু কি আপনাদের উপরে চাপিয়েও দেওয়া হয়েছে? না, আমাদের উপর চাপাতে পারেনি। অগোচরে কিছু হয়েছে তো? অগোচরে যেগুলো হয়েছে সেগুলো তো আমরা প্রটেস্ট করছি। আচ্ছা, এখন সেটা আপনারা বলছেন, আর সেটা বলছেন পার্লামেন্টে এবং প্রটেস্ট করছি। আচ্ছা, সেই জায়গাটাতে আমি অনেকগুলো প্রশ্ন নিশ্চয়ই আপনি ওনার থেকে উত্তর দেবেন নাকি আমি আপনার কাছে প্রশ্ন যাব? আমি যেটা বলছিলাম, আইনমন্ত্রী কালকে বলেছেন যে জুলাই সনদ কোনো আইন না, এটা সংবিধানের সাথে প্রতারণা। আপনি সেই প্রশ্নের আগেই কিন্তু আপনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে সংবিধান তো ছিলই এমনটা, এখন এমনটা হওয়ার দাবি তোলার কি দরকার পড়েছে। কিন্তু এই যে প্রতারণা, সেই প্রতারণা কি শুধু প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? আপনি একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ। সেই গভর্নমেন্টটা ফর্ম হলো কীভাবে? ওনারা কিন্তু আসলে ওই দিন গিয়ে পুরো স্টেট যেটা তারা বিপ্লব দাবি করছেন, কারণ তারা ওই দিন বিপ্লব কেন করতে পারেন নাই? কারণ জুলাই অভ্যুত্থানের অনেকগুলো অংশ ছিল। একটাই যে বললাম এনসিপি, এনারা ছিলেন, একটা অংশ বামপন্থীরা ছিলেন, একটা অংশ ডানপন্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, পরে আন্দোলনে ছিল, পরে এনসিপি হয়েছে। ওই বৈষম্যবিরোধী ওনারা এসেছিলেন। আমরা না, বৈষম্যবিরোধী সবাই কিন্তু এনসিপিতে আসে নাই, অনেকে আবার আলাদা হয়েছে। এনসিপি আলাদা জিনিস। আমি সেখান থেকেই বলছি যে তখন কিন্তু কি করলেন, সুপ্রিম কোর্টের কয়েকজন আপনার বিচারপতির মত নিয়ে রাষ্ট্রপতি কয়েকজন উপদেষ্টা নিয়োগ করলেন। এটা কিন্তু একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই পড়ে। এই সাংবিধানিক প্রক্রিয়াকে পরবর্তী পার্লামেন্ট বৈধতা দেবে, তাই তো? হঠাৎ করে এখানে আমরা দেখলাম যে এই যে আলী রিয়াজ সাহেবকে দিয়ে একটা কমিশন করা হলো, এবং সেই কমিশন আমরা দেখেছি, কমিশনের মিটিং তো কভার করেছি আমরা। তা ওখান থেকে বেরিয়ে অনেক পলিটিশিয়ানরা অনেক কথা বলেছেন, ওনারা যেমন বলেছেন, রুইন হোসেন প্রিন্সরা ছিলেন, তারা বলেছেন, এবং তারাই এসে বলছেন যে ওনারা রীতিমতো কর্তৃত্ব করে আমাদের উপর চাপানোর চেষ্টা করছেন। এবং কেউ একজন বেরিয়ে বলেছেন যে আলী রিয়াজ সাহেব তাকে স্পষ্ট ভাষায় বলেছেন যে 72 সংবিধানের কথা বলছেন, রাখতে পারবেন না। এই জাতীয় জিনিস ওখানে আসবে কেন? তার মানে কি দাঁড়ায়? ওনারা একটা বড়জোর সুপারিশ করতে পারতেন যে আমাদের এই যে রাজনৈতিক বা সংকট তৈরি হয়েছে, এই সংকট যেন ভবিষ্যতে তৈরি না হয়, সেজন্য সংবিধানের এমন কোনো জায়গায় সংস্কার করা দরকার বা মানে সংশোধন করা দরকার। সেই সংশোধনের জন্য আমরা একটা সুপারিশ করে গেলাম। সেই সুপারিশ পরবর্তীতে হয়তো একটা কমিটির মাধ্যমে নির্ধারণ করে, এখন তারা যেটা করছেন হয়তো সেটাকে করা যেত। কিন্তু তা না করে উনি একটা সনদ বানিয়ে, যেই সনদের ভিত্তিতে কিন্তু জুলাই অভ্যুত্থান হয়নি। আপনি জুলাই অভ্যুত্থানের পরে কোনো একটা স্বার্থকে সামনে এনে সনদটা বানিয়েছেন। কারণ জুলাই অভ্যুত্থানের সামনে এই সনদ দিলে আমি জুলাই অভ্যুত্থানে তখন কীভাবে শরিক হতাম সেটা চিন্তা করতাম। তো ফলে অনেক মানুষই করতেন। তো আপনি কিন্তু সনদ তখন দেন নাই। সনদটা পরে কী করলেন, এই যেন ওনারা বললেন যে একজনের কাছে একটা মতামত নিলেন, যখন আপনি লিখছেন তখন আর একটা লিখলেন, এইভাবে করে করে আবার সবার কাছে সাইন নিলেন। এটা দরকার ছিল না তো। আপনি একটা যে কমিশন করছেন, কমিশনের একজন সাইন করে সুপারিশটা করে দিতে পার্লামেন্টের কাছে, তাইলে বুঝতে পারবেন আপনি যেটা বলতে চাচ্ছেন যে রাশেদ মেহেদী, গণভোটে তো 4টা প্রভিশন ছিল, জুলাই সনদের পুরো ব্যাপারটা তো ছিল না। 4টা মাত্র প্রভিশন ছিল, দিয়েছিলেন, এবং পুরো জুলাই সনদটা সামনে আনেন নাই। এবং গণভোটের যে সিম্বলটা করা হয়েছে, একটা সবুজ দিয়ে টিক, একটা ক্রস দিয়ে রাইট, এটা মানুষ বুঝবে কি করে? ভোটের এই প্রক্রিয়াটাও তো সঠিক না। আমি তো ভোট দিতে গিয়ে একজন ভোটার হিসেবে এখানে একটা বিভ্রান্ত হওয়ার মুখে পড়েছি, এরকম মনে হয়েছে। তো অনেকে যারা বিভ্রান্ত হয়েছেন, এরকম একটা অবস্থা হয়েছে না, তারপরে সেখানে 2,12,00,000 ভোট না পড়েছে। এখন যদি বিএনপি বলে যে তারা পার্লামেন্টে এত সংখ্যাগরিষ্ঠ দল, ভাই আমি সংখ্যাগরিষ্ঠ, আমাকে মেজরিটি ভোট দিচ্ছেন, আমি বিরোধী দলের কথা শুনবো না, কথা বলতে দিব না, তাহলে সেটা কি খুব ভালো দেখাবে? তাহলে আপনি যদি হাঁ ভোটের কথা বলেন, 4,82,00,000 যদি হাঁ ভোট দেয়, 2,20,00,000 লোক না ভোট দিয়েছে, তাদেরকে আপনি নেবেন না? সো আমি মনে করি যে গভর্নমেন্ট এখন যে জায়গায় বলছেন, অর্থাৎ মানে সংবিধানের পথে যে কথাটা বলছেন, আমাকে সলিউশনটা সংবিধানের মধ্য থেকে আনতে হবে। সেটা তো সংবিধানে আছে, হ্যাঁ আছে, এবং চমৎকারভাবে আছে। এখন যদি আপনি সেটাকে বাইপাস করে, যেমন পার্লামেন্টে একজন জুনিয়র সংসদ সদস্য বলছেন যে আমরা জিনজিরা 72 সংবিধান মানি না, এই যে শিক্ষাটা, এটা কেন হবে ভাই? আমি এইখানে থামাই রাশেদ মেহেদী, আজকে আপনাকে বলি, আজকে তো বাংলাদেশে জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে এরশাদ ছিলেন, কতজন, খালেদা জিয়া একটা কথা বলেছিল, এটা কি সংবিধান? উনি তো সংবিধান ছুঁড়ে ফেলতে বলেন নাই, উনি বলেছিলেন শেখ হাসিনা আমাদের যে সংশোধনীটা হয়েছিল, এই যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা বাতিল করে যে সংশোধনী কেউই মানে নাই, আওয়ামী লীগের অনেকে মানেন নাই, উনি বলছেন সেই সংশোধনী আমরা ফেলে দেব। সেটা সেই সংশোধন জনগণের সরকার এসে সেটাকে ছুঁড়ে ফেলে দেবে, আর ওটাকে এখন বিকৃত করে বলা হচ্ছে। আচ্ছা, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। জনাব ওয়াদুদ ভূঁইয়া, শেষ প্রশ্ন আপনাকে।
দেশের প্রয়োজনে বারবার সংবিধান আমাদের কাটাছেঁড়া হয়েছে, হ্যাঁ, change করতে কিন্তু কাটাছেঁড়া বারবারই হয়েছে, অনেকবার হয়েছে। আপনি নিজে পার্লামেন্ট মেম্বার, আপনি সেটা খুব ভালো জানেন। কিন্তু একদম ৭২-এর সংবিধান মানি না, ফেলে দিতে হবে, এটার ব্যাখ্যাটা আসলে কি? না, এটা তো একটা ভুল কনসেপ্ট। ৭২-এর সংবিধান বা ৭৩-এর সংবিধান বা ৭০-এর সংবিধান যাই হোক, যেটাই যে দেশের সংবিধান, আমাদের রাষ্ট্রের সংবিধান, যে সংবিধানের ভিত্তিতে আমরা পরিচালিত হই, সেখানে যদি কোনো ভুল থাকে সেটা সংসদ আছে, তারা চেঞ্জ করে নেবে। সময় উপযোগী করতে হলে সময় উপযোগী করবে, কিন্তু ফেলে দেওয়া, ছুঁড়ে ফেলে দেওয়া সময়ের সাথে সাথে সবকিছু জাতির প্রয়োজনে আপডেট হতে পারে, কিন্তু টোটালি সেটাকে আমি একদম ডিলিট করে দিব না, ডিলিট করার তো সুযোগ নাই। রিসেট বাটনে চাপ দিব। ডিলিট করে কোথায় যাবে? হ্যাঁ। এটা চাচ্ছে বিরোধী দল, চাচ্ছে হ্যাঁ, বা কি এনসিপি চাচ্ছে? চাচ্ছে, জামাত চাচ্ছে, কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। ছুঁড়ে ফেলে দিয়ে কিসের ভিত্তিতে দাঁড়ায় থাকবে? আমি উদাহরণ সহকারে বলি যে আমি এটা দিয়ে চা খাবো বা কফি খাবো, তো এইটাই যদি আমি আগে ফেলে দিই, তাহলে আমি কফি খাওয়ার সুযোগ কোথায়? আগে তো আমাকে আরেকটা বিকল্প কাপ জোগাড় করতে হবে। সেই বিকল্পটা কি সম্ভব? সম্ভব না এই মুহূর্তে। বিকল্পটা একটাই, আমি এই সংবিধানকে সময় উপযোগী করব, মানুষের প্রয়োজন উপযোগী করব, সেখানে প্রয়োজন আমি কাটাছাড়া করব সর্বসম্মতিক্রমে, সংবিধানের সর্বসম্মতিক্রমে, বা অর্থাৎ সংসদের সর্বসম্মতিক্রমে। আজকেও তো সংসদ ওয়াকআউট করেছে। ওয়াকআউট করেছে। ওয়াকআউটটাকে তো আমরা বলতে পারি একটা সংসদের বিউটি, ডেমোক্রেসির না, বিউটি। এটা তো একটা রেওয়াজ, তবে হ্যাঁ, বিনা কারণে অহেতুক করা এটাও কিন্তু খুব সৌন্দর্য না। আমরা এই যে সংবিধান নিয়ে কথা বলছি, কারণ সংবিধান নিয়ে উত্তাল, কিন্তু আমি শেষে এসে জানতে চাইবো এই সংবিধানের শেষটা কোথায়? আপনি কি মনে করেন এটা রাজপথে পর্যন্ত গড়াবে, নাকি এর সমাধান সংসদেই আছে? আমি মনে করি এটা সংসদেই আছে সমাধান, এবং সংসদেই এটা সমাধান হবে। মানে আপনারা সমাধান দিতে পারবেন? অবশ্যই পারবো, এটা তো জটিল বিষয় না। এখন এটাকে ছোট জিনিসকে জটিল, সহজ জিনিসকে যদি কেউ জটিল করে ফেলে, সেটা তো কিছু বলার নাই, কিন্তু বিষয়টা জটিল নয়। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা চাইছে, যে আপনার কাছে জিনিসটাই নেই, আমি সেটাই চাইছি, আপনি এটা দিবেন কি করে? সেটাই তো সম্ভব না। সেটা যেটা জাতির জন্য সম্ভব না, দেশের জন্য সম্ভব না, আমাদের জন্য সম্ভব না। আজকে কিন্তু অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে। রাশেদ মেহেদী, অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক কথা বললেন। জনাব ওয়াদুদ ভুঁইয়া, আপনাকেও ধন্যবাদ। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো টার্নিং পয়েন্ট পার্লামেন্ট আমি শেষ করব। নিশ্চয়ই আগামী পর্বে দেখা হবে, তবে এই সংসদ নিয়েই আমরা কথা বলবো অন্য কোনো অতিথির সঙ্গে। শুভরাত্রি।